অগ্নিগর্ভ অবস্থায় পড়ে গেছে। হয়তো যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদি সংঘাত দুপক্ষের মধ্যে বাধে আন্দোলনকারী এবং যারা সরকার সমর্থক, তাহলে কিন্তু হাজার হাজার মানুষ নিহত হবে, তাতে কোনো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ একেবারে ধরে নিয়ে আসলেন ফিল্মি স্টাইলের চেয়েও ভয়ঙ্কর স্টাইলে, এরপরে যখন তিনি গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছেন, যখন ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশগুলোকে হুমকি দিচ্ছেন, ইরানকে হুমকি দিচ্ছেন, তখন গোটা বিশ্বে মনে হচ্ছে যে একটা ধারণা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে যে আগামীর বিশ্ব কি আমেরিকার কলোনি হতে যাচ্ছে গোটা বিশ্ব, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই আশঙ্কা, এই আলোচনা কিন্তু সব জায়গায় আছে। তবে তার চেয়েও বড় আলোচনা হচ্ছে এখন ইরানে যে আন্দোলনটা চলছে এবং সেই আন্দোলনকে ঘিরে যে হুমকি পাল্টা হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরস্পরকে দিচ্ছে, সেটি আরও বড় আলোচনার জন্ম দিচ্ছে। এবং সেই যে আন্দোলন, ইরানের যে আন্দোলন, সেই আন্দোলন আসলে কি ইরানকে, ভেনেজুয়েলাকে যত দ্রুত মানে ডোনাল্ড ট্রাম্প একেবারে নাস্তানাবুদ করে ফেললেন, ইরানে কি বিষয়টা অত সহজ হবে? মনে হয় না। দেখেন, ইরানে যখন এই আন্দোলন শুরু হলো, ডলারের দাম পড়ে যাওয়ার পর এবং মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পর, ব্যবসায়ীদের আন্দোলন থেকে যখন এই আন্দোলনটি এখন জেনজির আন্দোলনে রূপান্তরিত হয়েছে, এবং এখন কিন্তু সেখানে প্রতিদিন বহু মানুষ নিহত হচ্ছে, বিশেষ করে তরুণ প্রজন্মের উপরে কিন্তু একেবারে পরিষ্কার গুলি চালাচ্ছে, গুলি করে অনেককে হত্যা করা হচ্ছে। হাসপাতালগুলোতে বলা হচ্ছে যে লাশের স্তূপ, বিভিন্ন গণমাধ্যমের যেই রিপোর্ট পাওয়া যাচ্ছে সেখানে। তো সেখানে এই যে বিশ্ব পরিস্থিতি এবং ট্রাম্পের এই যে মানসিকতা, এর কারণে দেখেন এই আন্দোলনকে ঘিরে ইরান কিন্তু শুরু থেকে একটা তাদের স্ট্র্যাটেজি একেবারে ঠিক করে ফেলেছে। যখনই আন্দোলনটি একটা জায়গায় যাচ্ছে, তখনই কিন্তু তারা শুরুতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। বহির্বিশ্বের যে বিভিন্ন দেশের যে সাংবাদিকরা, তাদেরকে সেই দেশ থেকে সংবাদ কাভার করা একরকম নিষিদ্ধই করে দিয়েছে। সেখান থেকে খুব বেশি সংবাদ, মানে ভিতরে ঢুকে ইরানে এখন নতুন করে প্রবেশ করে কেউ খুব বেশি সংবাদ সংগ্রহ করতে পারছেন না, যেটি বিবিসির খবরেও দেখলাম। এবং একই সাথে ইসরায়েলকে যে হুমকি ইরান দিয়ে রাখছে, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান বলে দিয়েছে যে যদি এখানে কোনো রকমের ঝামেলা করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সব ঘাঁটিগুলোতে হামলা করা হবে। তাহলে একদিকে ইন্টারনেট শাটডাউন, এবং আরেকদিকে হচ্ছে ইসরায়েলকে হুমকি, আমেরিকার ঘাঁটিগুলোর ব্যাপারে হুমকি। এই হুমকি তো পরিষ্কারভাবে ইরান দিয়ে রাখছেই। ইরান যেই জায়গাটাতে অন্য আন্দোলন, মানে সাম্প্রতিক সময়ে আরব বসন্তের যে আন্দোলনগুলো হয়েছে, আরব বসন্তের নামে বিভিন্ন দেশে, সেই জায়গায় যেটি মূল বিষয় ছিল সেটি হলো আসলে সরকার নিজ দেশের মানুষের উপর গুলি চালাতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে, বা নিজ দেশের মানুষের উপর যখন গুলি চালাচ্ছে তখন সেটি কিন্তু অনেক বেশি সমালোচনা হয়েছে এবং সরকারগুলো দ্রুত পতন ঘটেছে। শুধু তাই না, এই যে আরব বসন্ত বা আরব স্প্রিং যেটিকে বলি আমরা, এইসব ঘটনায় যেই সরকারগুলোর পতন ঘটেছে, সেখানে যে নিহত হয়েছে তার মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। এর নেচারটাই কিন্তু এরকম। এই পুরো আন্দোলনে, যেটিকে জেনজি আন্দোলন বলা হচ্ছে, সেই আন্দোলন কিন্তু এখন ইরানেও কিন্তু এই একই রকম নেচার নিয়েছে। এবং একই রকম নেচার নেওয়ার পরও ইরান সরকার, আয়াতুল্লাহ খমেনি সরকার যে বিষয়টি বলেছে, তারা একটা স্ট্র্যাটেজি নিয়েছে। তারা বলে দিয়েছে যে যারা এই আন্দোলন করছে তারা হচ্ছে সৃষ্টিকর্তার শত্রু, এবং সৃষ্টিকর্তার শত্রু তাকে হত্যা করার কথা বলা হয়েছে, তার শাস্তি মৃত্যুদণ্ড, এরকম কথা বলা হয়েছে। এবং দেখেন যে এখন কিন্তু এই আন্দোলনে অতিমাত্রায় যারা করছে তাদেরকে কিন্তু হত্যা করা হচ্ছে। এবং এর মধ্যেই যে বিভিন্ন গণমাধ্যমের খবর, তাতে 500-র বেশি মানুষের এর মধ্যে নিহত হয়েছে, যাদের মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যাই বেশি, বিভিন্ন গণমাধ্যমের যেসব রিপোর্ট আসছে সেখানে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আন্দোলন ঘিরে যেই যেই বিষয়টা বারবার করে বলা হচ্ছিল যে নিজ দেশের মানুষের উপরে গুলি চালানো, সেটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক। এবং এই কাজটি যেই সরকারই করতে গিয়েছে সেই সরকারই কিন্তু পড়ে গেছে। সেটি দুদিন আগে বা দুদিন পরে সেটি কিন্তু পড়ে গিয়েছে, কারণ এটি অনেক বেশি সেন্সিটিভ। এবং এই যে তরুণ প্রজন্মের মারা যাওয়া, তরুণ প্রজন্ম নিহত হওয়া, এটি কিন্তু আরও বেশি মানুষের মনের মধ্যে, বিশেষ করে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এটি অনেক বেশি দাগ কাটে। এবং আন্তর্জাতিক মিডিয়ার যে দৃষ্টি, সেদিকে কিন্তু অনেক বেশি থাকে। এ কারণে
যেই দেশেই এই কাজগুলো হয়েছে, অর্থাৎ তরুণ প্রজন্মকে হত্যা করা এবং নিজ দেশের মানুষের উপরে যে গুলি চালানো, এটি কিন্তু অনেক বেশি স্পর্শকাতর হয়েছে। এ কারণে অনেকেই বলছেন যে একদিকে আয়াতুল্লাহ খামেনির সরকার বা ইসলামিক রিপাবলিক যে সরকার, তারা একদিকে যেমন এটিকে নানানভাবে দমন করার চেষ্টা করছেন, আবার কিছুটা চাপেও এদিক দিয়ে চাপে আছেন যে নিজ দেশের মানুষকে হত্যা করতে হচ্ছে। আর এই সুযোগটাই কিন্তু নিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তারা এই আন্দোলনটাকে এমনভাবে ডাইভার্ট করছে যে যেন আপাতত তাদের নিজেদের সরাসরি হস্তক্ষেপ না করে এই ভিতরের আন্দোলন, অর্থাৎ নিজেদের মধ্যে নিজেদের যদি গ্যাঞ্জাম বাড়ানো যায়, তাহলে এক ধরনের গৃহযুদ্ধ তো শুরু হবেই কনফার্ম। কারণ এখন যেই আন্দোলন যেই জায়গায় গিয়েছে, সেখানে একদিকে দেখেন আয়াতুল্লাহ খোমেনির সমর্থক বা ইসলামিক রিপাবলিক সমর্থক যারা, তারাও কিন্তু লক্ষ লক্ষ মানুষ পথে রাস্তায় নেমেছে। আবার যারা আন্দোলন করছিলেন তারাও কিন্তু প্রত্যেকটা প্রদেশে, প্রত্যেকটা শহরে তারা কিন্তু আন্দোলন গড়ে তুলছেন এবং দিন যত যাচ্ছে আন্দোলন তত ছড়িয়ে পড়ছে। তো এই যে মুখোমুখি দুই গ্রুপ, সিভিলিয়ান গ্রুপ, এই যখন দুই গ্রুপের মধ্যে যখন সংঘর্ষ শুরু হবে, তখন কিন্তু হাজার হাজার মানুষ মারা যাবে এবং সেই সুযোগটার অপেক্ষাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা রয়েছে। তখন যে ভঙ্গুর অবস্থা থাকবে, সেই সময়ে হয়তো ইরানে বড় ধরনের হামলা করতে পারে ইসরায়েল বা আমেরিকা, সেটি তাদের পরিকল্পনা, যেটি বলা হচ্ছে। কিন্তু বিষয়টা ততটা সহজ, যতটা সহজ ভেনেজুয়েলা বা অন্য দেশে যেটি সম্ভব হয়েছে, ইরানের ক্ষেত্রে ততটা সহজ হবে না, এটি অধিকাংশ বিশ্লেষকের ধারণা। কারণ ইরান গত ৪৫ বছর ধরে ইসলামিক রিপাবলিক আছে এবং সেখানে তাদের যেই সেনাবাহিনীর যেই গঠন, তাদের যেই সক্ষমতা, সামরিক সক্ষমতা, সেটি কিন্তু অন্যদের মতো না, অন্যদের চেয়ে বেশি। কিছুদিন আগে যদিও তারা ইসরায়েলের সাথে একটা যুদ্ধ করেছে, সেখানে বড় ধরনের ধাক্কা খেয়েছে। সবচেয়ে বড় ধাক্কা তাদের উপরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং দেশে যে মূল্যস্ফীতি, সেই ধাক্কা সামাল দেওয়া। কারণ হচ্ছে, যুদ্ধে তখনই আপনি বেশি অগ্রসর হতে পারবেন যদি আপনার দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, মানুষের খাবার নিয়ে সংকট না থাকে, ব্যবসা বাণিজ্য ঠিক থাকে। কিন্তু ইরানের ক্ষেত্রে এই সবগুলো বিষয়ই কিন্তু এখন সম্পূর্ণ নেগেটিভ। ফলে একদিকে যেমন মূল্যস্ফীতি অনেক ভয়াবহ আকার ধারণ করেছে, ব্যবসা বাণিজ্য কম, নিষেধাজ্ঞার কারণে তেল বিক্রি করতে পারছে না। আবার তেলের যে বড় ক্রেতা যারা ছিল, চীন বা ভারত, তাদের প্রতিও আমেরিকা যেই ধরনের আক্রোশ তৈরি করে রেখেছে, সেটিও কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু আর তেলের সরবরাহ করতে পারছে না। ফলে তাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, সেই জায়গা আটকে যাচ্ছে। তো অর্থনীতির মূল চালিকা শক্তি যদি আটকে যায়, তাহলে সমর চালানো বা যুদ্ধ চালানো কিন্তু কঠিন। তারপরও আয়াতুল্লাহ খামেনির যে মনোভাব, যেই মনোবল, সেটিকে দেখা যাচ্ছে যে অনেক তুঙ্গে, এবং এখনও তিনি ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে এর পরিণতি খুব ভালো হবে না, এমন কথা তিনি বলে দিয়েছেন। ফলে ইরান আসলে এক ধরনের অগ্নিগর্ভ অবস্থায় পড়ে গেছে। হয়তো যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদি সংঘাত দুপক্ষের মধ্যে বাধে, আন্দোলনকারী এবং যারা সরকার সমর্থক, তাহলে কিন্তু হাজার হাজার মানুষ নিহত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আসলে দিন যত যাচ্ছে পরিস্থিতি জটিল হচ্ছে। শুধু ইরান পরিস্থিতি না, বিশ্ব পরিস্থিতি জটিল হচ্ছে। এর মধ্যে ইরানের কি ধরনের পরিস্থিতি হয়, সেটি কিন্তু একটা নতুন বার্তা দেবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও যে দেশগুলোর উপরে এক ধরনের আক্রমণ, এক ধরনের আক্রোশের কথা বলছে, সেটি অনেকখানি নির্ভর করবে পরবর্তী পদক্ষেপটা আসলে ইরানের পরিণতি তারা কি করতে পারছে বা ইরানের পরিণতি কোন দিকে যাচ্ছে, সেটির উপরে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।